দিয়ে এখনো যারা যারা কাজ করছেন তাদেরকে আমি আপনাদের ল্যাকিংস গুলো ধরে দেওয়ার চেষ্টা করছি। 2090 সালে বাংলাদেশে যে রিয়েল এস্টেট মার্কেটটা ছিল তখন এত বেশি কম্পিটিশন ছিল না, কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা ছিল। বাংলাদেশের মানুষের হাতে যখন যাদের কাছে টাকা ছিল তাদের হয়তো সময় ছিল না যে একটা প্রপার্টি ডেভেলপ করার। পাশাপাশি এমন অনেক ব্যক্তি ছিলেন যাদের কাছে হয়তো লাইফ লিড করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা ছিল, কিন্তু একটা বিল্ডিং ডেভেলপ করার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তাদের কাছে হয়তো এই অর্থটা ছিল। ফলাফলে কি হয়েছে, 1990 সালের আগে পরে যারা রিয়েল এস্টেট বিজনেস শুরু করেছিল তাদের জন্য মার্কেটটা ছিল খুবই সহজ। সেই সময় একটা বিলবোর্ড, কিছু রিফ্লেট অথবা লোকাল নেটওয়ার্কিং দিয়েই রিয়েল এস্টেট বিজনেসটা খুবই ইজিলি পরিচালনা করা যেত। সময়ের সাথে সাথে যদি এখন 2025 সালে এসে সেম স্ট্র্যাটেজি নিয়ে যারা যারা এখন মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাচ্ছেন তাদের জন্য এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা সময়। বাংলাদেশে এই সময়ে এসে শুধুমাত্র লোকাল নেটওয়ার্ক অথবা একটা বিলবোর্ড অথবা কিছু রিফ্লেট বিলি করে যদি মনে করে থাকে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানো সম্ভব, সেটা খুবই কঠিন এবং অনেকটাই অসম্ভব পর্যায়ে পৌঁছে গেছে। সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আপনাদেরকেও সময়ের সাথে সাথে মার্কেটিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। কিভাবে করা যায় সেটাই এখন আপনাদের সাথে ব্যাখ্যা করছি। একটা সময় ছিল আপনি যখন একটা প্রপার্টি প্রজেক্ট ডেভেলপ করার জন্য একটা প্রজেক্ট নিয়েছেন তখন শুধুমাত্র একটা বিলবোর্ড দিতেন। আশেপাশের মানুষের অনেক চাহিদা ছিল, কিউরিসিটি ছিল, মানুষ জানতে চাইতো যে কিভাবে প্রপার্টি বিক্রি হয়, কিভাবে অ্যাপার্টমেন্ট বিক্রি হয়, তারা নিজের বাড়ি ছেড়ে কিভাবে একটা অ্যাপার্টমেন্টে তাদের জীবনযাত্রা শুরু করতে পারে, নিজের একটি লোকালিটি ছেড়ে কিভাবে প্রজেক্টের ভিতরে একটা অ্যাপার্টমেন্টে কিভাবে জীবন ধারণ করা যায় সেইটা একটা কিউরিসিটির জায়গা ছিল। তখন বাংলাদেশের সেলস এর যে প্রসেস সেটা খুব বেশি কঠিন ছিল না। সেই সময় বাংলাদেশে এমনও অবস্থা